করে শিশু বাচ্চা পর্যন্ত এই জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে তারা জীবন দিয়েছেন। শুরুতে আমরা দোয়া করি যারা জীবন দিয়েছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করে। যারা আহত আছে এবং জুলাই যোদ্ধা যারা আহত হয়ে এখনো চিকিৎসা দিচ্ছে, আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে আবার ময়দানে ফিরিয়ে দেন। আপনার মনে আছে যে স্লোগান তখন দেওয়া হয়েছিল, তার একটা স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই। এবং এই সুবিচারটা কিভাবে অবিচার হয়েছিল একটা উদাহরণ দিয়ে শেষ করতে চাই। সেটা হলো কোটা সিস্টেমে তখন চাকরি হতো, মানে মেধার ভিত্তিতে চাকরি হওয়া উচিত ছিল। আপনার কি চাকরি কি কোটার ভিত্তিতে হওয়া উচিত মনে করেন, না মেধার ভিত্তিতে হওয়া উচিত মনে করেন? কিন্তু মেধার কোনো মূল্য ছিল না, কোটার মূল্য। এই সেই কোটার মূল্য, কোটার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে সেদিনকে আন্দোলন সংগ্রামে বহু মানুষকে জীবন দিতে হয়েছে। তাদের রক্তের উপরে জুলাই বিপ্লব অনুষ্ঠিত হয়েছে, জুলাই অভ্যুত্থান হয়েছে। আমরা সেই অভ্যুত্থানকে আজকে স্মরণ করতে চাচ্ছি মিছিলের মাধ্যমে এবং সমাবেশের মাধ্যমে। তাদের একটা স্লোগান ছিল যে বাংলাদেশে যে অন্যায় জুলুম অত্যাচার চলছে এটাকে বন্ধ করতে হবে, এবং সেই বন্ধ করার জন্য একটা যুদ্ধে হয়তো এটা বন্ধ হবে না। এই জন্য স্লোগান তারা বলেছিল আবু সাঈদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। তার মানে যুদ্ধ চলছে এবং চলবে। কতদিন পর্যন্ত চলবে? যতদিন পর্যন্ত দুর্নীতি আর এইরকম কোটা সিস্টেম থাকবে, যতদিন পর্যন্ত মানুষের উপর অত্যাচার নির্যাতন চলবে, চাঁদাবাজি চলবে, ক্ষমতায় গিয়ে মানুষের উপর নিষ্পেষণ চলবে, ততদিন পর্যন্ত এই জুলাই আন্দোলন থামবে না। এই জুলাই আন্দোলন চলতে থাকবে। বর্তমান সরকার দুটা ভোটের মাধ্যমে, একটা ভোট হয়েছিল গণভোট, আর একটা ভোট হয়েছিল জাতীয় সংসদের ভোট। আপনারা জানেন রক্তের উপর যে নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনে গণতন্ত্রকে বিজয়ী করার জন্য দুটা ভোটই গ্রহণ করা উচিত ছিল, কিন্তু দেখা গেল সংসদে যাওয়ার ভোটটা তারা গ্রহণ করলো বর্তমান সরকার, কিন্তু গণভোটের রায় তারা গ্রহণ করেন। আচ্ছা বলেন, গণভোটের পজিটিভ ওদের পক্ষে কত ভোট পড়েছিল? ৭০% ভোট পড়েছিল। তো যে দল বা যে ব্যক্তি বা যে সম্প্রদায় বা যারা ৭০% লোকের রায়কে মানে না, গণভোটকে যারা অস্বীকার করে, তারা কি গণতন্ত্রের পক্ষের শক্তি হতে পারে? তারা দলীয় শক্তি অর্জন করতে পারে, গণতান্ত্রিক শক্তি অর্জন করতে পারে না। আজকে আপনারা দেখেন কোটা ভিত্তিতে চাকরি হওয়ার জন্য আন্দোলন শুরু হলো, আর সেই কোটা ভিত্তিক আন্দোলন আবার শুরু হয়েছে। কোটা ভিত্তিক চেষ্টা বর্তমান সরকার করছে না? দেখেন, আপনারা ভালো করে বুঝেন, ভাইস চ্যান্সেলর 9 জন ভাইস চ্যান্সেলর, এদেরকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান সরকার তারা মেধার ভিত্তিতে নিয়োগ না দিয়ে দল কানা লোকদেরকে ভাইস চ্যান্সেলর বানিয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান এটা ভোটের মাধ্যমে হওয়া উচিত ছিল, কিন্তু জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়েছে। বলেন তো, প্রশাসক নিয়োগ করা এটা কি মেধার কাজ না কোটার কাজ? তাহলে তারা কোটা কি ছেড়েছে? তাহলে ফ্যাসিস্ট সরকার যা করেছে, বর্তমান সরকার সেই কাজই শুরু করে দিয়েছে। ফ্যাসিস্ট সরকার যে পথে গেছে, বর্তমান সরকার সে পথেই হাঁটা শুরু করেছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যদি ফ্যাসিস্ট সরকারের পথ না ছেড়ে বরং তাদের পথে অগ্রসর হয়, তাহলে তার অতীত ফ্যাসিস্ট সরকারের যে পরিণতি হয়েছে, বর্তমান সরকারের পরিণতি আরো খারাপ হবে আগামী দিনে। সেই জন্য বর্তমান সরকার এবং সকলকে হুঁশিয়ার করে দিতে চায়, বাংলাদেশের মানুষ মেধার ভিত্তিতে নিয়োগ চায়, কোটার ভিত্তিতে নয়। আরেকটি কথা বলে শেষ করতে চাই, সেটি হলো
আপনারা বলেন বাংলাদেশে যেখানে যেখানে নির্বাচন হয়েছে, যারা নির্বাচিত হয়েছে সেই এলাকার নির্বাচিত এমপি সেখানকার প্রকৃত হকদার, কথা ঠিক কিনা বলে? জিও লেটার দেবে এমপি সাহেব, কোন প্রতিষ্ঠানের জন্য সেটা কিছু চাওয়ার জন্য মন্ত্রণালয়ে যে লেটার দেওয়া হয়, সেখানেও স্থানীয় নির্বাচিত সংসদ সদস্যদের সেখানে স্বাক্ষর দিতে হয়। এবং কোন রাস্তাঘাট, কলেজ, স্কুল যদি এটাকে নির্মাণের কোনো কাজ উদ্বোধন করতে হয় অথবা যে কোনো কাজ উদ্বোধন করতে হয়, তাহলে সেখানকার এমপি সেটাকে উদ্বোধন করবে, কথা ঠিক কিনা বলে? হ্যাঁ, প্রোটোকল অনুযায়ী যদি মন্ত্রী আসে তাহলে মন্ত্রীও থাকবে, এমপিও থাকবে, কথা ঠিক কিনা বলে? কিন্তু নির্বাচিত এমপিকে বাদ দিয়া সংরক্ষিত আসনের এমপি দিয়া যদি বিকল্প কাজ চালাতে চায়, এই সরকার ফ্যাসিস্ট সরকারের পথ ধরেছে, তাদের অধঃপতন হওয়ার জন্যই ধরেছে। এটা করতে দেবেন না। যদি করেন জনগণ এটা মানবে না, প্রতিবাদ করবে, প্রতিহত করবে। ইতিমধ্যেই তানুরের খুব একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন তো বোধ হয়। অতএব সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, এভাবে এমপিদের মূল্যায়ন না করে, এমপিদের যদি মর্যাদাকে এভাবে ভুলুণ্ঠিত করা হয়, বর্তমান সরকার তার মর্যাদাকে ভুলুণ্ঠিত করলে এছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা তাদের জন্য। ভাইয়ের, আমি কথা লম্বা করবো না। রাজশাহীতে আমার যেহেতু ওখানেও একটা প্রোগ্রাম ধরতে হবে, আপনাদের সাথে কিছুক্ষণ সময় কাটালাম, আর সামনে একটু কাটিয়ে আমি চলে যাব। আমাদের মোহতারাম জেলা আমির আছেন, অধ্যাপক আব্দুল খালেক ভাই আছেন, উপজেলা আমিরগণ আছেন, জেলা কর্মপরিষদ সদস্যগণ আছেন, এবং আমাদের এনসিপি এবং এলডিপি নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য রাখবেন। আপনারা মিছিল পূর্ব কথা এখানে শেষ করি, মিছিল শুরু হবে। মিছিল করবেন তো ইনশাআল্লাহ? আবার মিছিল করে ফিরে আসবেন, বাকি নেতৃবৃন্দ কথা বলবেন। কি আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বদরের যুদ্ধে যেমন অন্যায়ের বিরুদ্ধে সাহাবীরা ঝাঁপিয়ে পড়েছিল, আমরা বদরের চেতনা নিয়ে, উহুদের চেতনা নিয়ে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে আজকে আমরা জুলাই চেতনাকে ধারণ করছি। আগামী দিকে ইনশাআল্লাহ আমরা আল্লাহর আইনকে বিজয় করা পর্যন্ত আমাদের এই চেতনা চলবে। ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের আন্দোলন চলবে। আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি নির্দেশ দিয়েছেন, সারা বাংলাদেশে জুলাইয়ের চেতনাকে সেইভাবে আমাদেরকে জারি করতে হবে, যেমন করে জাতীয় সংসদে জুলাইয়ের পক্ষে কথা বলা হয়েছে, রাজপথেও আমরা সেই চেতনাকে বাস্তবায়ন করতে চাই। আপনার সকল জনগণকে ঐক্যবদ্ধ করে আসুন আমাদের এই জুলাই বিপ্লব, জুলাই অভ্যুত্থানের এই শক্তিকে কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে জুলাই অভ্যুত্থানকে আজকে বাংলাদেশে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মিছিল পূর্ব সমাবেশের বক্তব্য এখানে শেষ করছি। নেতৃবৃন্দ সামনে